আসসালামু আলাইকুম। কুমিল্লা মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত বিজ্ঞান বিষয়ের অম্ল ক্ষারক এবং অ্যাসিডের অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ভিত্তিক পরীক্ষার সিলেবাসে তোমাদের যে অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার অধ্যায়টি গত ক্লাসে তোমাদেরকে অ্যাসিডের ব্যবহার এবং পিএইচ কি এবং এর ব্যবহার, পিএইচ ও এর ব্যবহার এবং পিএইচ জানার যে কি প্রয়োজনীয়তা সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্ষার ও ক্ষারক এবং লবণের ব্যবহার সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা তোমাদের মূল বইটি খুলে তোমরা প্রথমে 156 নম্বর পেজের দিকে একটু খেয়াল করো, যেখানে ক্ষারের কথা বলা আছে। ক্ষার ও ক্ষারক, ক্ষার ও ক্ষারক। আমরা অষ্টম শ্রেণী থেকে ক্ষার ও ক্ষারক কি করে আসতেছি। ক্ষারক হচ্ছে কোনো ধাতুর সাথে অক্সাইড বা কোনো ধাতুর সাথে হাইড্রোক্সাইড যুক্ত থাকলে যা জলীয় দ্রবণে ওএইচ আয়ন প্রদান করে। আর অ্যাসিড যেহেতু নীল লিটমাসকে লাল করে, তাহলে ক্ষারকের কাজ হলো লাল লিটমাসকে নীল করা। লিটমাস হচ্ছে একটা নির্দেশক, গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। লাল লিটমাস কাগজকে নীল করা অ্যাসিডের বিপরীত। তো আমরা ক্ষারকের ব্যাখ্যা থেকে আমরা এতটুকু জানলাম যে কোনো ধাতুর সাথে অক্সাইড বা কোনো ধাতুর সাথে হাইড্রোক্সাইড যুক্ত থাকলে যা জলীয় দ্রবণে ওএইচ আয়ন প্রদান করবে এবং যা লাল লিটমাস কাগজকে নীল করে। এছাড়া আরো কতগুলি ক্ষারকের বা ক্ষারের বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে পড়ব। ক্ষার বা ক্ষারকের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এটা প্রশমন বিক্রিয়াতে আমরা এর আগে করে আসছি। তাহলে ক্ষার বা ক্ষারকের কতগুলি বৈশিষ্ট্য আমরা এবার জানলাম। তো ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্যটা কি? এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা ছিল আসলে ক্ষারকের ব্যাখ্যা। ক্ষার হচ্ছে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়। আরেকটা রসায়ন বই আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে যে ক্ষার হইতে গেলে অবশ্যই হাইড্রোক্সাইড হইতে হবে। এখানে দুইটা শর্ত, একটা হলো হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, দ্বিতীয়টি হচ্ছে সেখানে পানিতে দ্রবণীয় হতে হবে। একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, এটা হচ্ছে ক্ষার হওয়ার শর্ত, পানিতে দ্রবণীয় আর ওএইচ মূলক থাকবে। এই দুইটা থাকলে যে সকল ক্ষারকে এই দুইটা বৈশিষ্ট্য থাকবে তাদেরকে আমরা ক্ষার বলতে পারি। আচ্ছা, আমাদের অধ্যায়টা আসলে মূলত এগুলির ব্যবহার নিয়ে। আমরা যদি ব্যবহারের দিকে যাই তাহলে এর পরবর্তী পেজের দিকে খেয়াল করো সবাই, যে ক্ষার বা ক্ষারকের কি ব্যবহার রয়েছে। আমরা 157 নম্বর পেজে একটু খেয়াল করি যে মৌমাছিতে হুল ফুটালেও, মৌমাছি যদি কামড় দেয় তাহলে এটা আমাদের গায়ে জ্বালা যন্ত্রণা দেয়, খুব ব্যথা করে এবং জায়গাটা অবশ্যই একটু ফুলেও যায়। তাহলে পিঁপড়া কামড়ে, এছাড়া পিঁপড়া কামড় দিলে আমরা ওই জায়গাতে ব্যথা অনুভব করি। তার কারণ হচ্ছে এখানে একটা অ্যাসিড অর্থাৎ ফর্মিক অ্যাসিড মিশ্রিত হয়। এই ফর্মিক অ্যাসিডের জন্য জায়গাটা, আর মৌমাছি যদি ফুল ফোটায় সেখানেও ফর্মিক অ্যাসিড, এটার নাম হচ্ছে মেলেটিন বা অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ মিশ্রিত হয়। অর্থাৎ প্রথমত হচ্ছে এটা ফর্মিক অ্যাসিড।
তাহলে এটার মধ্যে কি কি থাকে, যে রাসায়নিক অ্যাসিডিক পদার্থ থাকে, ম্যালাটিন বা মেলিটিন বলে, মেলিটিন, ও আরেকটা হচ্ছে অ্যাপামিন। অ্যাপামিন এই দুটো অ্যাসিডিক পদার্থ কারণে আমাদের যে জায়গায় পিঁপড়া বা মৌমাছি কামড় দেয় সেখানে এই ব্যথাটা করে। এই অ্যাসিডীয় পদার্থটার জন্য, এটাকে লাঘব করার জন্য, এটাকে দূর করার জন্য আমরা তার বিপরীতধর্মী একটা পদার্থ অর্থাৎ ক্ষারীয় পদার্থ ব্যবহার করা হয়। ক্ষারীয় পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড, চুন। এছাড়া তোমাদের বইয়ে আরো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা লোশন লাগানো হয়, এই লোশনটা হচ্ছে ক্যালামিন। এটা দূর করার জন্য যে লোশনটা ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে ক্যালামিন। ক্যালামিন তার সংকেত হচ্ছে জিঙ্ক কার্বনেট। এছাড়া এখানে চুনের কথা অবশ্য ব্র্যাকেটে বলা আছে যে চুনও ব্যবহার করলে কিছুটা উপশম হয়। বেকিং সোডা ব্যবহার করেও কিছুটা ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয় প্যারাতে দেওয়া আছে মাটির অ্যাসিডিটি দূর করার জন্য। মাটিতে যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তাহলে ফসলের উৎপাদন ভালো হবে না। সেই জন্য মাটিতে কিছু চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়। এটা তো গেল প্রথম প্যারাতে। দ্বিতীয় প্যারাতে মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন কিছু অ্যাসিডীয় পদার্থ, ক্ষারীয় পদার্থ, ক্যালসিয়াম অক্সাইড, এইটা চুন অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ লাইম যেটা বলা হয়। এছাড়া চুনা পাথরও ব্যবহার করা হয়, ক্যালসিয়াম কার্বনেট। এগুলি ব্যবহার করা হয় মাটিতে, মাটির অ্যাসিডিটি কিছু দূর করার জন্য। তৃতীয় প্যারাতে দেওয়া আছে বাসাবাড়ি পরিষ্কারের কথা। এই পড়াগুলি ক্লাস 8 বিজ্ঞান বইয়ে ছিল। বাসাবাড়িতে পরিষ্কার হিসেবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহার করে আমরা প্রতিদিন যে ব্রাশ করি সেই ব্রাশটা শুধু দাঁত পরিষ্কারই করে না, সেটা আমরা খাদ্যদ্রব্য খাওয়ার ফলে যে অ্যাসিডীয় পদার্থটা উৎপন্ন হয় সেটাও দূর করে। ফলে দাঁতের ক্ষয়ও রোধ হয়। এক দাঁত পরিষ্কার করে আবার দাঁতের ক্ষয়টাও রোধ হয়, পেটের অ্যাসিডিটিও কিছুটা কমে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে ভালো টুথপেস্ট ব্যবহার করা। যে নর্মালি যে সস্তা দামের অনেক টুথপেস্ট আছে সেগুলি শুধু মিষ্টি জাতীয় পদার্থ দিয়ে থাকে না, ওষুধের দোকানে ভালো ভালো পেস্ট পাওয়া যায়। সেই পেস্টগুলি আমরা অনেক সময় ডাক্তাররাও বলে যে এই পেস্টটা ব্যবহার করার জন্য। আচ্ছা, তারপরে চতুর্থ নম্বর প্যারাতে দেওয়া আছে থালা বাসন পরিষ্কারের জন্য যে শক্ত সাবান ব্যবহার করা হয়। এই যে ভীম সাবানটা শক্ত সাবান, এছাড়া ভীমের মতো আবার লিকুইড সাবানও আছে, সেগুলি এক ধরনের ক্ষারকীয় পদার্থ। এগুলি মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড বা চর্বি থেকে তৈরি করা হয়। যে শক্ত সাবানটা ব্যবহার করা হয় সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে চর্বি যোগ করে ব্যবহার করা হয়, এটা তৈরি করা হয়। আমরা যে সাবান আমরা গায়ে মাখার যে সাবানটা ব্যবহার করি সেটা এভাবে প্রস্তুত করা হয়। আর নরম সাবানের জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে শক্ত সাবান। আর নরম সাবানের জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে চর্বি যোগ করে নরম সাবান ব্যবহার করে। এটা হয় শক্ত সাবান, আর এটা হচ্ছে নরম সাবান। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হচ্ছে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টাসিড খাই তা হলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আসলে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য প্রত্যেক বাসায় গ্যাস্ট্রিকের ওষুধ আছে, এবং এটা ডাক্তাররা যে কোনো প্রেসক্রিপশনে দেখা যায় আজকাল যে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিয়েছে। এবং গ্যাস্ট্রিকের ওষুধটা কি মূলত সেটা আমাদেরকে জানতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধটা মূলত হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH3। অ্যান্টাসিড ওষুধটা মূলত এই দুইটা জিনিসের যে কোনো একটা দিয়ে তৈরি করা হয় অথবা দুটোটাই প্রয়োগ করা হয়। তাহলে আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় অ্যাসিড, খাদ্যদ্রব্য থেকে উৎপন্ন হয় খাদ্যকে হজম করার জন্য। কিন্তু এটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পেটের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। আর ব্যথাটা অনেক সময় দীর্ঘস্থায়ী হলে সেটা থেকে আলসার হয়ে যায়। সেই জন্য অল্প থেকে আমাদের এই অ্যান্টাসিড ওষুধগুলি খেতে হয়। এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষারীয় পদার্থ তার ব্যবহারটা আমরা এখানে বুঝতে পারলাম। এবার আসি আমরা সাবধানতা, ক্ষার বা ক্ষারক ব্যবহারের কি সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা
যে যারা সবসময় সাবান দিয়ে বাংলা সাবান বা যে সকল সাবানের ক্ষারীয় বেশি, তাদের হাতের চামড়া খসখসে হয়ে যায়, হাতের তালুর চামড়া উঠতে থাকে। সেই জন্য আমাদের এগুলি গ্লোভস পরে, অ্যাপ্রন পরে কাজ করতে হয়। অথবা অনেক চুন ব্যবহার করার সময় দেখা যায় যে অনেক সময় চুল যদি ছিটকে গায়ে পড়ে অথবা জামায় পরে জামা নষ্ট হয়ে যায়। সেই জন্য এগুলি ব্যবহার করার আগে আমাদেরকে হাতে মোজা এবং গায়ে অ্যাপ্রন পরে এগুলি ব্যবহার করা উচিত। তারপরে আমরা 159 তার পরবর্তী পেজে যেটা দেওয়া আছে, প্রশমন এবং এর প্রয়োজনীয়তা। প্রশমন বিক্রিয়ার কথা আমি বারবার এই কথাটা বলে আসতেছে যে এখানে 4টা বিক্রিয়া দেওয়া আছে। দেখো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করবে। এটা কোন অ্যাসিড কোন ক্ষার বিক্রিয়া করবে সেটার উপর নির্ভর করবে এখানে যে কোন লবণটা উৎপন্ন করবে। তোমাদের বইয়ে প্রথমেই দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এই দুটো মিলে হবে পানি। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করবে। এছাড়া দ্বিতীয় প্যারা থেকে আমি আরেকটা বিক্রিয়া নিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে ক্যালসিয়াম সালফেট আর এই দুটো হবে পানি। ক্যালসিয়াম সালফেট প্লাস পানি, এই দুইটি হচ্ছে লবণ, এইটা তো হচ্ছে পানি, আর এখানে এটা হচ্ছে অ্যাসিড, এখানে এটা হচ্ছে অ্যাসিড, এটা ক্ষার, এটা ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আমরা লবণ পানি যে উৎপন্ন হলো সেই বিক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। আরেকটু তারপরে এখানে লেখা আছে যে টুথপেস্টের পিএইচ সাধারণত 9 থেকে 11 মধ্যে, অর্থাৎ ক্ষারীয়, কিন্তু ক্ষারীয় মাত্রাটাও বলা আছে এখানে। ক্ষারীয়তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রা সোডিয়াম পাইরোসালফেট জাতীয় পদার্থ থাকে। এখানে টুথপেস্টের মধ্যে কি কি পদার্থ থাকে সেগুলি তোমাদের এখানে জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লবণ এবং লবণের বৈশিষ্ট্য এবং এর ব্যবহার সম্পর্কে জানি। লবণটা কি? লবণ তো এর আগে আমরা বলেছি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে নিরপেক্ষ পদার্থগুলো উৎপন্ন হয় তার একটা হচ্ছে লবণ। তাহলে পানির সাথে যে নিরপেক্ষ পদার্থটা উৎপন্ন হয় সেটা হচ্ছে লবণ। যেমন আমরা এখানে এই বিক্রিয়াতে পড়েছি এটা লবণ। আমরা যে লবণটা খাই এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এছাড়া আরো অনেক প্রকারের লবণ আমরা এই যে এইসব বিক্রিয়ার মাধ্যমে অনেক ধরনের লবণ আমরা দেখব এবং আমরা এগুলি সম্পর্কে জানবো। তো লবণের ব্যবহার সম্পর্কে যদি আমরা বলতে যাই, লবণের প্রথমত ব্যবহারটা হচ্ছে যে কোনো ধরনের খাদ্যে যদি লবণের একটু ঘাটতি থাকে বা লবণ একেবারে না থাকে তাহলে অনেকে আছে খাইতেই পারবে না। তো সেই জন্য আমাদের যে লবণটা খাদ্য লবণের কথা বলছি সেটাকে টেবিল লবণও বলা হয়। এছাড়া পাউরুটি, আচার, চানাচুর ইত্যাদিতে খাবার লবণ ব্যবহার করা হয়। আরেকটা আছে টেস্টিং সল্ট, যেটা হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। এটা একটু ইম্পর্টেন্ট, সবাই টেস্টিং সল্ট, এটা হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্যারাতে লবণের ব্যবহারের মধ্যে দ্বিতীয় প্যারাতে আছে যে কাপড় কাচার যে সাবান আমরা ব্যবহার করি তা মূলত হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে একটা লবণ, আর এই লবণটা থেকে তৈরি হয় স্টিয়ারিক অ্যাসিড বা পটাশিয়াম স্টিয়ারেট বা সোডিয়াম স্টিয়ারেট। এগুলি হচ্ছে লবণ, আর এগুলি থেকে যে সাবান তৈরি করা হয়। তো এখানে তারপর শেভিং ফোম বা জেল থেকে পটাশিয়াম স্টিয়ারেট, কাপড় কাচের সোডা, সোডিয়াম কার্বনেট ব্যবহার করে, তাও এক ধরনের লবণ। আবার আমরা জীবাণুনাশক হিসেবে তুতের কথা বলা আছে এখানে। তুতের সঙ্গে হচ্ছে কপার সালফেট আর সাথে পাঁচশো পানি। ফিটকিরির কথা বলা আছে, ফিটকিরি আমাদের অনেক উপকার করে, বিশেষ করে যখন পানীয় দ্রব্যের যখন যে এলাকা যে বন্যার্তদের এলাকায় পানি পরিষ্কার করার জন্য, মানে পানি খাওয়ার উপযোগী করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয়। তাহলে এই সংকেতগুলি তোমাদেরকে একটু এখানে দেখাতে হবে যে এগুলি বারবার না লিখলে
তোমরা মনে রাখতে পারবে না। সোডিয়াম স্টিয়ারেট C17H35 COONA, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আর এই সোডিয়ামের জায়গায় যদি পটাশিয়াম থাকে তাহলে পটাশিয়াম স্টিয়ারেট, নরম সাবানের কথা। যে কাপড় কাচার যে সাবানটার কথা বলা হয়েছিল সেটা হলো সোডিয়াম কার্বনেট। আর টুতে হচ্ছে কপার সালফেট, টুতে হচ্ছে কপার সালফেট সাথে 5 অণু পানি। আর হচ্ছে ফিটকিরি হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট সাথে 24 অণু পানি। তাহলে এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, এটা হচ্ছে কাপড় কাচার সোডা, এটা খাবার সোডা নয়, কাপড় কাচার সোডা। এটা হচ্ছে তুতে আর এটা হচ্ছে ফিটকিরি। পরীক্ষায় এগুলি আসে, অবজেক্টিভ পরীক্ষা আসে বা জ্ঞানমূলক কোশ্চেনে থাকতে পারে, এগুলি বারবার প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তৃতীয় প্যারাতে কৃষিতে লবণের কি ব্যবহার। আমরা যে সার ব্যবহার করি জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি তার প্রত্যেকটা হচ্ছে এক এক ধরনের লবণ। যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট। যেমন আমি জাস্ট অ্যামোনিয়াম NH4, ফসফেট PO4, তাহলে এই ফসফেটের যোজনী হচ্ছে 3, সেই জন্য 3টা হবে এখানে। অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম NH3, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এছাড়া আরো অনেক ধরনের যে সার ব্যবহার করা হয় তার প্রত্যেকটি হচ্ছে কোনো না কোনো লবণ থেকে তৈরি করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে শিল্প কারখানায় যে লবণ ব্যবহার করা হয়। এটা লবণের ব্যবহারের লাস্ট টপিকসে শিল্প কারখানায় নানা ধরনের লবণ ব্যবহার করা হয় এবং এটা অপরিহার্য বটে। চামড়া শিল্পে চামড়া ট্রেনিং করার জন্য সেখানে লবণ ব্যবহার করা হয়, কাপড় কাচার সোডা, খাবার সোডা ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে কপার সালফেট, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট এগুলি ব্যবহার করা হয়। টেক্সটাইল এবং রং করার জন্য যে ফিক্স ব্যবহার করা হয় সেখানে লবণ ব্যবহার করা হয়। ধাতুর বিশুদ্ধকরণে লবণ ব্যবহার করা হয়। রাবার প্রস্তুতিতে লবণ ব্যবহার করা হয়, অর্থাৎ রাবার প্রস্তুতিতে যে লবণ ব্যবহার করে রাবারের গাছ থেকে যে নির্যাসটা বের করা হয় সেটা লবণ দিয়ে করা হয়। ঔষধ কারখানায় যে স্যালাইন তৈরি করা হয় তাও লবণ ব্যবহার আছে। এছাড়া ডিটারজেন্ট তৈরিতে তোমরা বাসায় এই বইয়ের প্রত্যেকটা লাইন 4/4 লিখে অ্যাসিডের ব্যবহার, ক্ষার বা ক্ষারকের ব্যবহার, লবণের ব্যবহার এক একটা 15টা বা 20টা করে লিখে নিজে চার্ট করে দেখবা যে কয়টা হয়েছে। এখানে বইয়ের বাহিরে তেমন পড়া আপাতত লাগবে না, এগুলি উপরের ক্লাসে উঠলে তোমরা করতে পারবে। এছাড়া মূল বইয়ে যে ছোট ছোট প্রশ্নগুলি বা অবজেক্টিভগুলি দেওয়া আছে এগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অ্যাসিড, ক্ষারক এবং লবণের ব্যবহার অধ্যায়টি তোমাদের মূল বইয়ের আদ্যপন্ত অর্থাৎ A to Z আমি তোমাদের সাথে আলোচনা করতে পেরেছি। তোমরা যদি ক্লাসটি 2-1বার দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো বাসায়, আশা করি তোমরা ভালো করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।